তাহলে জাভি নেক্সট সিজন বার্সেলোনা কোচ থাকছে, কনফার্ম হয়ে গেছে। ফ্যাব্রিজিও রোমানো কনফার্মেশন দিয়ে দিয়েছিল, বাদ বাকি সব কনফার্মেশন যা যা আসা বাকি ছিল সেগুলো হয়ে গেছে। তো অস্কারটাও জাভিকে সামনের সিজন দেওয়া হবে নাকি? দেওয়া হবে না? হোয়াট আ মুভি ইট ওয়াজ। প্রথম হচ্ছে ডিক্লেয়ার করে দাও আমি থাকছি না, এতে তোমার দর বেড়ে যাবে। অ্যান্ড দেন বোর্ড তোমাকে রিকোয়েস্ট করবে প্লিজ তুমি থাকো, প্লিজ তুমি থাকো, কারণ আমরা এই মুহূর্তে যে বাজেট নিয়ে চলছি তাতে মোটামুটি চৈত্র সেলের যে ডিসকাউন্টে যে প্লেয়ারগুলো পাবো ওই দরে প্লেয়ার আমাদের নিতে হবে। তো সেই রকমভাবে যদি প্ল্যান নিতে হয় দরাদরি করার জন্য তোমাকে খুব দরকার ভাই। তো থেকে যাও, তুমি রিকোয়েস্ট করা হবে, ফ্যান্সরা বলবে, অ্যান্ড আলটিমেটলি একটা উঁচু দর নিয়ে দেন থেকে যাওয়া হবে। আমার তো মনে হলো এরকমই একটা কিছু ব্যাপার। যাই হোক, জাভি থাকছে, লং প্রজেক্ট হিসাবে কাজ করবে বার্সেলোনাতে, এখন অব্দি যা ডিক্লেয়ার করা হয়েছে। কিন্তু স্যালারি স্ট্রাকচার খুব লিমিটেড হবে, এমন প্লেয়ার নেওয়া হবে যাদের স্যালারি স্ট্রাকচার বেশি ডিমান্ড করা যাবে না। বার্সেলোনা এরকম অনেক কিছুই দেখলাম জানিয়েছে, এবং জাভি সেই লং প্রজেক্টে রাজি হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, কোনো চাপ নেই, আমি হাল ধরতে রাজি আছি। তো দেখা যাক সামনের সিজনে বার্সেলোনা কি করে। যদিও লাস্ট সিজন বার্সেলোনা লা লিগা চ্যাম্পিয়ন হয়েছিল, এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল খেললো। এই সিজনে এখন অব্দি যেরকম যাচ্ছে ডার্বি হারা, যদিও 3টে ডার্বি হেরেছে, বাট স্টিল এটা মনে হচ্ছে কোনো ট্রফিতে এই সিজনে আর নেই। সুতরাং রিয়াল মাদ্রিদ আমাদের এগেন্সে চিটিং করেছে, এই একমাত্র ট্রফিটা নিয়ে ওরা এবারে সিজন শেষ করবে। বার্সেলোনা এরকমই মনে হচ্ছে কিছু একটা করবে, বাট পরের সিজন আই থিঙ্ক এমন খুব খারাপ কিছু টিম নয়। গাভি ফেরত চলে আসবে, দু একটা সেন্টার ব্যাক সাইন করাতে পারে, বা আবার কোনো ফিক্সড ডিপোজিট ভেঙে যদি কোনো প্লেয়ার সাইন করায়, এরকমই বার্সেলোনার কিছু টার্গেট থাকবে, অ্যাসেট কিছু বিক্রি করে যদি প্লেয়ার সাইন করানো যায়। তো দেখা যাক কি হয়। এখন প্রিমিয়ার লিগ তো জমজমাট হয়ে গেছে ভাই। প্রিমিয়ার লিগে আমি কল্পনা করতে পারিনি যে FA কাপে ইউনাইটেডের কাছে হেরে যাওয়ার পর আর গ্রুপ লিগে ওইরকমভাবে ড্র করার পর লিভারপুল এতটা মোরালি ডাউন হয়ে যাবে, এটা আমি একদম কল্পনা করতে পারিনি। আমি জাস্ট ভাবতে পারছি না কিভাবে ইউনাইটেড, দেখুন গোটা সিজনে এখন অব্দি ইউনাইটেডের কাছে অ্যাচিভমেন্ট বলতে FA কাপ ফাইনাল অব্দি পৌঁছানো, আর সে অ্যাচিভমেন্টটা যেভাবে এসছে সে আর বলার কথা না। আর যদি একটা অ্যাচিভমেন্ট হতে পারে যদি FA কাপটা জিতে যায়, কিন্তু এর থেকে বড় একটাই অ্যাচিভমেন্ট যে লিভারপুলকে একটা সময় মনে হচ্ছিল লিভারপুলই টাইটেল পাবে, তাদের মোমেন্টামটাকে এইরমভাবে ধাক্কা দিয়ে যে ইউনাইটেড ভেঙে দেবে, এটা আমি কল্পনাও করতে পারিনি। কোথায় বলা হচ্ছিল ইউনাইটেড, এমন একটা দেখানো হচ্ছিল যে ইউনাইটেড হয়তো এখন থেকে লিভারপুলের এগেন্সটে খেলতে নামলেই 7টা করে গোল খাবে, এরকম একটা দেখানো হচ্ছিল। তো সেই জায়গায় ইউনাইটেড এই সিজনে লিভারপুলের কাছে কোনো ম্যাচ হেরেছে, আই থিঙ্ক কোনো ম্যাচ হারেনি, রাইট? প্রিমিয়ার লিগে 2টোই ড্র আর FA কাপে জিতেছে। তো এই হচ্ছে রেকর্ড আপাতত এই সিজনে। বাট ইউনাইটেড কালকে শেফিল্ড ইউনাইটেডের সাথে খেললো, ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস শেফিল্ড ইউনাইটেড, আর হোয়াট আ ম্যাচ ইট ওয়াজ। ম্যানচেস্টার ইউনাইটেড এখন যখন খেলতে নামবে না, আমি এটা বুঝে গেছি, নিরাশ হবেন না। আমরা ইউনাইটেড সাপোর্টাররা যতই নিরাশ হয়ে যাই, অপোনেন্ট সাপোর্টার্স আর নিউট্রাল সাপোর্টার যারা জাস্ট খেলা দেখার জন্য খেলা দেখছে, কোনো টিমকে সাপোর্ট করছে, এই ধরনের সাপোর্টারদেরকে ইউনাইটেড আর নিরাশ হতে দেবে না। হতাশার কোনো ব্যাপার নেই। কেন? এনি টাইম থ্রিলিং মুভির মতো ব্যাপার হবে। শেফিল্ড ইউনাইটেড যারা এই মুহূর্তে গ্রুপ লিগে প্রিমিয়ার লিগে একদম লাস্টে 20 নম্বর পজিশন হোল্ড করছে, ইউনাইটেড তাদেরকে বলল ভাই আমরা 13টা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়া টিম, আমরা বড় দাদা এই লিগের, আমার দায়িত্ব তোমাদেরকে মনে আনন্দ দেওয়া, চলো 2-1 লিড 2-1 লিড করছিল শেফিল্ড। আমি বললাম যে গেল, বাট এটা বুঝতে এটাও মাথার মধ্যে ছিল যে শেফিল্ড ইউনাইটেডকে ইউনাইটেড হারিয়ে দেবে, আমি 3-2 হতো হয়তো। বাট কালকে ম্যানচেস্টার ইউনাইটেড অনেকদিন পর একটু ভালো লাগলো খেলা দেখে। এবার শেফিল্ড ইউনাইটেডের সাথে যদি ভালো না খেলে তো কার সাথে খেলবে? বাট শেফিল্ড ইউনাইটেডও যে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ভালো খেলে দেবে, এতটা ভালো খেলে দেবে এটা বুঝতে পারিনি। কিন্তু কালকে ম্যানচেস্টার ইউনাইটেড কালকে ম্যাচটা 8-9 গোলে জিতলো, আমি অবাক হতাম না। যা যা চান্স মিস করেছে এইগুলো ম্যাটার করে যায় বড় ম্যাচ। সিটির এগেনস্টে তো 1-2 চান্স পাওয়া যাবে না, তো সেখানে স্কোর করতে না পারলে প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, হ্যাপি 3 পয়েন্ট, ইম্পর্টেন্ট 3 পয়েন্ট, কারণ
ক্রিস্টাল প্যালেস নিউ ক্যাসেল হারিয়ে দিচ্ছে। প্রিমিয়ার লিগের মতো এত বাজে লিগ হবে না। কে কাকে হারাবে, কে কখন কার কি করে দেবে। যেমন এভারটন লিভারপুলকে 14 বছর পর গুডিসন পার্কে কোনো মার্সিসাইড ডার্বিতে হারালো। আর হারালো কোন সময়? ক্লপের ফেয়ারওয়েল সিজন, যখন একটা এরকম মোটামুটি মার্কেটে সব কিছু তৈরি হয়েই গেছে যে প্রিমিয়ার লিগটা ক্লবকে জিতিয়ে দিয়ে তবেই লিভারপুলের প্লেয়াররা তাকে একটা ফেয়ারওয়েল দেবে, এরকম একটা কথা উঠেই গেছে। সেই জায়গাটা একদম সর্বনাশ করে দিল, বিশেষ করে এভারটন। সব থেকে বড় যারা নাকি লিভারপুলের এই বলে যে আমরাই সব থেকে বড়টাই, 980 মিটার ডিফারেন্সের যে দুটো স্টেডিয়াম, লিভারপুলে অ্যানফিল্ড আর ওদিকে গুডিসন পার্ক এভারটন। তো সেই গুডিসন পার্কে 14 বছর পর বেছে বেছে এমন সময়তেই লিভারপুলকে হারিয়েছে যে লিভারপুলের টাইটেল রেস অলমোস্ট ডান। ইউনাইটেডের ইউরোপা লিগ খেলার, চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন আর বেঁচে নেই। ইউরোপা লিগ খেলার যে স্বপ্নটা সেটা হঠাৎ করে জেগে উঠেছে, কারণ নিউক্যাসল হেরে গেছে ক্রিস্টাল প্যালেসের কাছে। তো যাতা হচ্ছে। আরেকটা আমি অঘটন ভেবেছিলাম হতে পারে, সেটা হচ্ছে আর্সেনাল ভার্সেস চেলসি ম্যাচ। কিন্তু আর্সেনাল যেভাবে চেলসিকে দুর্ঘটনার মধ্যে ফেলে দিল, মানে ওই হয় না রোড রোলারের নিচে চেপে গুড়িয়ে দেওয়া, এক্স্যাক্টলি সেম জিনিসটা। মানে প্রেস কনফারেন্সে তো আপনার চেলসির কোচ আমাদের পচেতিনো বলেছিল যে এটাই সুযোগ, মানে মোটিভেশন চূড়ান্ত ছিল চাক দ্য ইন্ডিয়ার মতো, যে এটাই সুযোগ আমার প্লেয়ারদের এটা প্রুভ করতে হবে যে দিস ইজ নট আ কোল পামার সিটি ক্লাব ফুটবল ক্লাব, দিস ইজ চেলসি ফুটবল ক্লাব। একই রকমভাবে হেগে ফেলেছে যে হেগে ফেলাটা আমরা এক্সপেক্ট করেছিলাম। মানে দুর্গন্ধ ছড়িয়ে হেগেছে চেলসি। এতে বোঝা গেল যে যদি কোল পালমারের ওই সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে কত 29টা গোল মনে হয় এরকম এটা কিছু হবে, তাই কি 20টা গোল 9টা অ্যাসিস্ট কিছু একটা হবে, যাই হোক প্রায় 25টার ওপর গোল প্লাস অ্যাসিস্ট সব মিলিয়ে আছে। যদি সেটা না হতো, সেটা যদি একা দায়িত্ব নিয়ে এটা না করতো, চেলসি রেলিগেশন ফাইটের কাছাকাছি থাকতো এই সিজনে। 600 মিলিয়ন না 690 মিলিয়ন খরচা করে টোটাল 18 না 19টা প্ল্যান সাইন করানোর পরও তারা এই পরিস্থিতিতে থাকতো। তো আমি জানি না চেলসির আগের বোর্ড হলে হয়তো পচেতিনো আর সময় পেত না, বাট এই বোর্ডের হয়তো লং টার্ম কিছু চিন্তাভাবনা আছে যে আমরা লং টার্ম একটা প্রজেক্ট নিয়ে চলছি। আমার কোথাও না কোথাও মনে হয় হ্যাঁ এটা হওয়া উচিত, কারণ আমি চেলসির সিটির ভাই তবে এই সিজনে কিন্তু চেলসি পার্টিকুলারলি একটা ম্যাচেই ভালো খেলবো এটা ডিসাইড করে নিয়েছিল যে আমরা একটা ম্যাচে ভালো খেলবো, দ্যাট ইজ এগেনস্ট ম্যানচেস্টার সিটি। ওই একটা অপোনেন্টের এগেন্সে যাদের এগেন্সে সবাই খাবি খাচ্ছে, আমরা ওদেরকে খাবি খাওয়াবো। তো এই একটা মেন্টালিটি আমি দেখেছিলাম যে চেলসি খুব ভালো খেলেছে। FA কাপ সেমিফাইনাল বলুন, প্রিমিয়ার লিগে দুটো লেগ বলুন, বিশেষ করে দ্যাট 4-4 ড্র, ও হোয়াট আ ম্যাচ ইট ওয়াজ। যাই হোক, তো চেলসির একটাই এই সিজনে এখন অবধি আনন্দ যে আমরা লিগ কাপ ফাইনাল খেলেছি, আমরা সিটিকে জিততে দিইনি নর্মালে। মানে FA কাপেতে হেরে গেলাম, ঠিক আছে কি করা যাবে, বাট সিটির এগেন্সে আমরা ভালো খেলেছি, এই ট্রফিটা ওরা তুলবে। তো আর কি বলার আছে ভাই, আর তো কিছু বলার নেই, সব কিছুই হয়ে গেল। এখন ম্যানচেস্টার সিটি আজকে রাতে নামছে এগেনস্ট ব্রাইটন। গত বছরে ডিজার্ভি যে ব্রাইটন ছিল, এই বছর সেই ব্রাইটন সাডেনলি ফসিলস হয়ে গেছে। তো আর এটা তো এখন ভুলেই গেছিলাম বলতে, যে এটা তো প্রিমিয়ার লিগের এখন ম্যানচেস্টার সিটি জোন, সুতরাং ম্যানচেস্টার সিটি হারবে না, ম্যানচেস্টার সিটিই জিতবে। আজকেও জিতবে, পরের দিনও জিতবে। আর দেখুন লাকিলি প্রত্যেকবার এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় যেখানে ম্যানচেস্টার সিটির হাতে 1 বা 2 ম্যাচের একটা অ্যাডভান্টেজ থেকে যায়। আজকে ম্যানচেস্টার সিটি যখন খেলতে নামছে অলরেডি তখন ম্যানচেস্টার সিটির কাছে 2 ম্যাচ অ্যাডভান্টেজ আছে, মানে 32 ম্যাচে এই মুহূর্তে ম্যানচেস্টার সিটি 32টা ম্যাচ খেলেছে, সেই জায়গায় অন্যান্য অপোনেন্ট অলমোস্ট 34টা ম্যাচ খেলে ফেলেছে। সো এটা একটা হিউজ অ্যাডভান্টেজ। তো ঠিক আছে, আজকে রাতে দেখি চলুন কি হয়, অ্যান্ড দেন উই উইল টক অ্যাবাউট এরপরে ভিডিওতে কিছু একটা নিয়ে আবার কথা বলবো। ওকে গাইস, ততক্ষণের জন্য ভাই সবাই ভালো থাকবেন। প্রচুর গরম পড়েছে, 42-43 বলছে নাকি 45 হয়ে যাবে। ভালো করে জল খাবেন, আর অতিরিক্ত প্রয়োজন না থাকলে বাইরে বেরোবেন না, অ্যান্ড টেক কেয়ার। বাই গাইস।